পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শরীয়তপুরে তৈরি করা হচ্ছে নতুন ঘাট। কাল থেকে মাঝিরকান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচলের আশা, চলছে প্রস্তুতি। বন্দরনগরীতে টিকা নিতে কয়েক গুণ বেশি নিবন্ধন, বুথ বাড়িয়েও চট্টগ্রাম মেডিকেলে হিমশিম অবস্থা। উপচে পড়া ভিড়ে কেন্দ্রগুলো সংক্রমণের হটস্পট। মেঘনার ভাঙনে ভোলার রাজাপুরে প্রায় 400 মিটার এলাকা বিলীন, বসত ভিটা হারিয়ে শত শত মানুষের মানবেতর জীবন। জিও টিউব ফেলে ঠেকানোর চেষ্টা। এবং কাস্টমার কেয়ারের কর্মকর্তা সেজে ফোনে গ্রাহককে ধাঁধায় ফেলে কৌশলে পাসওয়ার্ড চুরি, হাতিয়ে নেয় মোবাইল ব্যাংকিং এর লাখ লাখ টাকা। মাগুরায় 2 প্রতারক গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শরীয়তপুরের মাঝিরকান্দিতে তৈরি করা হচ্ছে নতুন ঘাট। কাল থেকে মাঝিরকান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হওয়ার কথা রয়েছে, সেই প্রস্তুতি চলছে সেখানে। এই মুহূর্তে মাঝিরকান্দি ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মিম, আপনি যেমনটি বলছিলেন যে এই মাঝিরকান্দি ঘাট কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত ফেরি চলাচলের জন্য, এবং এই ঘাট দিয়ে চলাচলে কিন্তু পদ্মা সেতুকে এড়িয়ে চলা সম্ভব। এবং সংশ্লিষ্টরা যেমনটি বলছিলেন যে এই প্রবল স্রোতে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ, সে কারণে কিন্তু গেল 8 দিন ধরে তারা ফেরি বন্ধ রেখেছে। কিন্তু এই মাঝিরকান্দি থেকে কিন্তু ভাটি পথে একদম সোজাসুজি শিমুলিয়া ঘাট, সে কারণে কিন্তু এখানে কোনো রকম ঝুঁকির কারণ নেই, এবং পথও কিন্তু প্রায় 3 কিলোমিটার কমে যাচ্ছে। যেখানে শিমুলিয়া থেকে বাংলা বাজারের দূরত্ব ছিল 11 কিলোমিটার, সেখানে কিন্তু মাঝিরকান্দির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। এতে কিন্তু জ্বালানি এবং সময় দুটোরই সাশ্রয় হবে। এবং এখানে যে ঘাটটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কে টাইপ এবং মিডিয়াম ফেরি বেরানো নামানো, গাড়ি ওঠানামা সবকিছু প্রস্তুত, এবং সংযোগ সড়ক প্রস্তুত রাখা হয়েছে। এবং এখান থেকে কিন্তু এই পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। তবে এই রোডটি সরু থাকবার কারণে কিন্তু ঘুরপথ হয়ে 22 কিলোমিটার পথে আরেকটি ওয়ান ওয়ে রোড করা হয়েছে, যে দুটি পথ, যে এই যে সহজ পথ দিয়ে যানবাহন আসবে আর ঘুরপথ দিয়ে কিন্তু যানবাহন চলে যাবে। এবং এখানে বিআইডব্লিউটিসি বলছেন যে তারা এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরে তারা ফেরি চালু করে দিতে পারবেন। কিন্তু এই যে দেশের গুরুত্বপূর্ণ ফেরি রুট, এখানে কিন্তু ফেরিটি 8 দিন ধরে বন্ধ থাকবার কারণে মানুষের কিন্তু বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে। অনেক রোগী, জরুরি পরিষেবার গাড়ি, এমনকি লাশবাহী অনেক অ্যাম্বুলেন্স কিন্তু এই দিক দিয়ে চলাচল করতে না পারবার কারণে তাদের এই বিড়ম্বনা সইতে হচ্ছে। এবং এখানকার যে অনেকে কিন্তু ঘাটে আসছেন, ফেরত যাচ্ছেন, এবং এইখানে যে পদ্মার যে স্রোত, সেই স্রোত উপেক্ষা করে কিন্তু এখানে লঞ্চ, ট্রলার সহ ছোট ছোট সব ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু যেখানে বিভিন্ন সময় দুর্যোগের কারণে ছোট যানবাহন বন্ধ থাকলেও ফেরি চলাচল সচল থাকে, সেখানে কিন্তু এখন ফেরি বন্ধ থাকবার কারণে এই দুর্ভোগ এখন অনতি বিলম্বে তারা কিন্তু এই ফেরি চালু করবার দাবি জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ। মিম, মাঝিরকান্দি ঘাট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এখনো চট্টগ্রামের মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, মিম, 22 উদ্ধার করতে পারেনি সেই ব্যক্তিকে, যিনি গতকাল সকাল 11:30টার দিকে চট্টগ্রামের এই মুরাদপুরে নালায় পড়ে ভেসে গিয়েছিলেন। এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। গতকাল ঠিক 11:30টার দিকে কিন্তু তিনি যাচ্ছিলেন মাইজবান্ডার উদ্দেশ্যে, সেই নালায় পা পিছলে নালায় পড়ে যায়। এরপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু প্রতিটা 6 ঘন্টা পর পর বিভিন্ন টিম এসে কিন্তু তারা বিভিন্ন খালে তল্লাশি চালাচ্ছেন। এখনও কিন্তু এই মুরাদপুর এলাকায় তারা তল্লাশি চালাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যক্তির এখনও খোঁজ মেলেনি। যে যার বাড়ি চট্টগ্রামের যে আনোয়ারা এবং তার স্বজনরা কিন্তু সকাল থেকে এখানে এসে কান্নাকাটি করছেন, এবং স্বজনরা, তার ছেলে এবং আত্মীয় স্বজনরা সবাই এসেছেন। তারা বিভিন্ন নালার মধ্যে ঘুরে ঘুরে কিন্তু দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে, এটি হয়তো সমুদ্রে গিয়েই কিন্তু হয়তো এটি লাশটি বেশি উঠতে পারে, সেরকম একটি ধারণা তাদের। তারা বলছেন 18 ঘন্টা পর লাশ কখনো পানির নিচে বেশি থাকে না, সেটি উঠে যায়।
এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে দায়িত্ব রয়েছেন শফিকুল ইসলাম স্টেশন অফিসার চট্টগ্রাম ফায়ার সার্ভিসে, তিনি বলছেন তারা যতক্ষণ পর্যন্ত লাশটি পাওয়া যাচ্ছে না পাওয়া ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান অব্যাহত রাখবে এবং ওই অভিযান তারা চালিয়ে যাবেন বলে তারা বলছেন। তবে একটি প্রশ্ন থেকে যে বারবার কেন এই নালার মধ্যে কিন্তু পা পিছলে পড়ে কিন্তু অনেকের মৃত্যু হচ্ছে। গত 30 জুন কিন্তু চট্টগ্রাম মেয়রগলি এলাকায় কিন্তু 2 জনের মৃত্যু হয়ে তার নালায় পড়ে যেতে। এর আগে কিন্তু একটা ছেলের কিন্তু ঠিক একই জায়গায় এক ছেলে কিন্তু স্কুলগামী এক ছেলে নালায় পড়ে তার মৃত্যু হয়েছে। প্রায় 3 থেকে 4 জনের মতো মৃত্যু হয়েছে। কেন এরকম হচ্ছে এর জন্য কিন্তু আমরা দেখতে বিভিন্ন ফেসবুকে কিন্তু মানুষ সিডি এবং সিটি কর্পোরেশন সহ যারা জলাবদ্ধতার কাজ করছে তাদেরকে দায়ী করছেন। আমরা সাধারণ মানুষের মধ্যে সেই অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলে এখনো পর্যন্ত 22 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই লাশের হদিশ এখনো পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস মনে করছেন এই লাশটি হয়তো সমুদ্রে গিয়ে পড়ে গেছে, কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে গেছে, সেখান থেকে হয়তো পরে সেটি বেশি উঠতে পারে, কোনো তথ্য পেলে তারা সেই বিষয়টি জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিম, চট্টগ্রাম থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ নিবন্ধন করায় টিকা প্রয়োগে হিমশিম অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, মিম, আজও কিন্তু চট্টগ্রামে যে টিকা কেন্দ্রগুলো আছে সেই টিকা কেন্দ্রগুলোতে প্রচণ্ড ভিড় টিকা প্রত্যাশীদের, এবং আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে কিন্তু সকালবেলা 2 ধরনের টিকা দেওয়া হয়, একটা হচ্ছে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে 2টি লাইন এখানে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম ডোজ দেওয়া হচ্ছে সিনোফার্মের এবং যেখানে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এছাড়া পুরুষ এবং নারীদের কিন্তু আলাদা সারি করা হয়েছে। তো এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে অন্যান্য টিকা কেন্দ্রগুলোতে সে বেশি চাপ থাকে, যেহেতু নগরীর প্রধান টিকা কেন্দ্র হিসাবে এটি পরিচিত এবং যেহেতু একটা টার্সিয়ারি মেডিকেল কলেজ হাসপাতাল, এই কারণে এখানে টিকা প্রত্যাশীদের ভিড়টা বেশি থাকে। এবং এখানকার যিনি পরিচালক তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এখানে এক ধরনের SMS এর জট তৈরি হয়েছে, যে কারণে আপাতত চট্টগ্রাম মেডিকেল কলেজে নিবন্ধন বন্ধ আছে। তবে যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন সে 80,000-এর SMS এর যারা টিকা প্রত্যাশী তাদেরকে যেন খুব দ্রুত টিকার আওতায় আনা যায়, এই কারণে কিন্তু তারা এই নিবন্ধন আপাতত বন্ধ রেখেছে। পরে যখন এই জটটা কেটে যাবে তখন কিন্তু আবার নিবন্ধন শুরু করবে। এবং এখানে আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে সকালবেলা সিনোফার্ম এবং মডার্নার টিকা দেওয়া হলো, বিকেলবেলা কিন্তু অ্যাস্ট্রাজেনেকার যে দ্বিতীয় ডোজ সেটা দেওয়া হয়। এবং এখানে যারা টিকা প্রত্যাশীরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে কেউ কেউ ভোরবেলা থেকে আসলে লাইনে দাঁড়িয়েছেন। তবে তারা বলছেন যে আজকে এখানে যে শৃঙ্খলা সেটা আসলে অন্যান্য দিনের মতো আছে এবং যে এখানকার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবক তারা কিন্তু এখানে মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু বারবার তারা মাইকিং করছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়াতে বলছেন এবং কোনো ধরনের যেন সমস্যা না হয় এই কারণে কিন্তু তারা আগে থেকে যেই কাগজের সিগনেচার এবং ফোন নাম্বার এটা লিখতে বলছেন। এবং তারা বলছেন যে টিকা প্রত্যাশীরা যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা যেন আজকে যারা এসেছেন তারা যেন সবাইকে টিকা দিতে পারে, এই কারণে তারা দ্রুত গতিতে এই কাজটা সারছেন। এবং এখানে যে মেডিকেল কর্তৃপক্ষ আছে তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ টিকা কিন্তু মজুদ আছে, বিশেষ করে সিনোফার্ম এবং মডার্না দ্বিতীয় ডোজ যারা নেবেন তাদের জন্য। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তারা আশা করছেন সবাইকে কিন্তু টিকার আওতায় আনা যাবে। তো মিম, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার অতিক্রম করেছে। এই মুহূর্তে ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়া সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। সজল, মিম, আপনি জানেন যে গতকাল রাতে ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের পানির তোড়ে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যে ভাদের যে যশপুরের একটি অংশে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কিন্তু এই ভাঙ্গনটি কিন্তু গত জুলাই মাসের 1 তারিখে এই বাঁধের মুহুরী নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের 3টি স্থানে ভেঙেছিল। সেই 3টি স্থানের যে ভাঙ্গন সেটি পুনর্নির্মাণে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিছুটা কাজ করেছিলেন।
সেই বাঁধের যশপুরের যে অংশটি রয়েছে সেই অংশেই কিন্তু গতকাল রাত 8টার দিকে ফেনীর মুহুরী নদীর পানি যখন বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, ঠিক তখন রাত 8টার দিকে ভেঙে যায় এবং ভেঙে এখানকার 4টি গ্রাম, ফুলগাজী সদর ইউনিয়নের 4টি গ্রাম প্লাবিত হয়েছে, যার মধ্যে রয়েছে জয়পুর এবং ঘনিয়ামুড়া, পূর্ব ঘনিয়ামুড়া এবং কিসমত ঘনিয়ামুড়া। আর আপনি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি যে ফেনীর যে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কটি তলিয়ে যেতে শুরু করেছে এবং একটু সামনে গেলে দেখা গেছে যে অনেকটা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এখান থেকে কিন্তু অনেক যান চলাচল করতে গিয়ে অনেক যান বিকল হয়ে গিয়েছে, অনেক পরিবহন। আর আপনাকে যদি বলি যে এখন আমন মৌসুম, সে আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছিল জুলাই মাসের 1 তারিখে সেই বন্যায় যখন 10টি গ্রাম প্লাবিত হয়েছিল, তখন সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এখন যখন আমনের বীজ রোপণ হয়েছে, আমন সেই বীজ কিন্তু তলিয়ে গিয়েছে। আমরা কথা বলেছিলাম ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানার সাথে কিছুক্ষণ আগেই, তিনি যেটা জানিয়েছেন এই উপজেলায় আমনের কিন্তু 6000 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং 6000 হেক্টরেই কিন্তু তাদের আমন ধান রোপণ করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই 4টি গ্রামে প্রায় 150 থেকে 200 হেক্টর যে আমন বীজ যে জমি রয়েছে তা কিন্তু তলিয়ে রয়েছে পানির নিচে। আর এই পানি যদি 2-1 দিনের মধ্যে নেমে না যায় তাহলে কিন্তু এই 150 হেক্টর বা 200 হেক্টরের মতো আমনের যে বীজতলা রয়েছে, যে আমন রোপণ হয়েছে, তা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরও যেটা জানিয়েছেন যে এই পানি কিন্তু 4টি গ্রামে এখন থাকলেও পর্যায়ক্রমে কিন্তু আরও নিম্নাঞ্চলে প্লাবিত হবে এবং নিম্নাঞ্চলে প্লাবিত হলে সেখানকার ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে বলে এখানকার কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিল। এখন কিন্তু পানি এখানকার বিপদসীমার প্রায় 30 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এই ছিল এখানকার সবশেষ। মিম, ফেনীর ফুলগাজী থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। উজানের পানির তীব্র স্রোতে ভোলার রাজাপুর এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে বিলীন হয়ে গেছে প্রায় 400 মিটার এলাকা। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। ইতোমধ্যে বালু ভর্তি জিও টিপ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন রিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোত উত্তর ভোলার রাজাপুর ইউনিয়নের জোরখাল এলাকায় এসে আঘাত হানে। এতে নদীর প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়। স্রোতের আঘাতে রাজাপুরের জোরখাল মাছঘাট, বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় 4 কিলোমিটার এলাকা। কিছু ঘর স্থানীয় ঈদগাহ ও বেড়িবাঁধের পাশে রেখেছেন ভাঙন কবলিতরা। তবে নতুন করে ঘর তোলার জায়গা না থাকায় দিশেহারা দরিদ্র পরিবারগুলো। ঘরবাড়ি সব তলেও যাইতে আছে, আপনার সাইন ফইরা মনে হয় 4-5 কানি ভাঙে একদিনে। উত্তরের পানি আইয়া চাপ দিয়ে নদীর ভাঙন বেতালে স্রোত হয়েছে। হুমকির মুখে আছে 1000 ঘর বাড়ি এবং বেড়িবাঁধও হুমকির মুখে আছে। অনেক ঘর দুয়ার ঘরের না মাল সরাই আগে মাল সরাই জ্বালাই বেরিয়ে বগল নিয়ে মাল মাথা ঘর দুয়ার নিয়ে রাখছি। তারপরে জায়গা বাসা নেই, ঘর নিয়ে ঘর ছুটে নিয়ে পয়সা ওঠাই মাছ তরিকে কোনো রকম খোলা আকাশের নিচে রয়েছি। রাজাপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পুরোটাই ভাঙন ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। নদী শাসন করা হয় জিওমেকের মাধ্যমে, তারপর পরবর্তীতে যদি সিসি ব্লক দেওয়া হয় তাইলে আমাদের এই দাস রক্ষা হবে। আর ভাঙন রোধে বালু ভর্তি জিওটিউব স্থাপনের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। তো ওইখানে প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যে আমাদের প্রোটেকশন ওয়ার্কের জন্য ডিবিপি প্রণয়নের কার্যক্রম চলমান আছে। মেঘনার ভাঙনের মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, 5টি বাজার, 20টি শিক্ষা প্রতিষ্ঠান ও 5000 পরিবার। সময় সংবাদ, ভোলা। কাস্টমার কেয়ারের ফোন নম্বরের সঙ্গে গুণ দিতে বলা হয় পাসওয়ার্ড। গুণফল জানতে চাওয়া হয় টার্গেট ব্যক্তির কাছে। পরে গুণফলকে ভাগ দেওয়া হয় কাস্টমার কেয়ারের নম্বর দিয়ে, আর বেরিয়ে আসে পাসওয়ার্ড। গুণ আর ভাগের ধাঁধায় ফেলে একটি চক্র হাতিয়ে নিচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে থাকা গ্রাহকের টাকা। মাগুরা থেকে 2 প্রতারককে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে বারবার সচেতন করার পরও কিছু গ্রাহকের অসতর্কতার কারণেই সুযোগ পাচ্ছে প্রতারকরা। বুলবুল রেজার রিপোর্ট। মোবাইল ব্যাংকিং সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের এজেন্টদের দোকানে লেনদেন করতে আসা গ্রাহকদের নিবন্ধন বইয়ে মোবাইল নম্বর লিখতে হয়। সেখানে ওত পেতে থাকা প্রতারকদের একটি অংশ কৌশলে ছবি তুলে নেয় বইয়ের। সেই ছবি পাঠিয়ে দেওয়া হয় চক্রের অন্য সদস্যদের কাছে। পরে তারা ভুয়া কর্মকর্তা সেজে ফোন করেন গ্রাহকদের। আমার পিনকোডটা মনে হয় নিয়ে গেছে, এর মাধ্যমে সে আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখার পর আমি এরপরে আবার কয়েকটা নাম্বার দিলে 2টা, ওখানে আমাদের প্রায় 20,000 টাকার মতো নিয়ে গেলো। প্রায় এমএল নিয়ে মোট 45,900 টাকার মতো সে আমার থেকে নিয়ে গেছে।
কাস্টমার কেয়ারের নম্বরের সঙ্গে পাসওয়ার্ড গুণ করার কথা বলা হয়। পরে গুণফলটি জানতে চায় প্রতারক চক্র। গুণফল পাওয়ার পর কাস্টমার কেয়ারের নম্বর দিয়ে ভাগ দিলেই বেরিয়ে আসে পাসওয়ার্ড। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকের কাছে। ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী উপজেলা, রাজবাড়ীর বালিয়াকান্দি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কিছু গ্রামের অধিবাসীর পেশায় বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সেজে প্রতারণা করা। অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন এটিকে তারা আর অপরাধী মনে করে না। প্রতারণাকে তারা অনেকটা পেশা হিসেবে নিয়েছে, এমন দাবি পুলিশের। মাগুরার শ্রীপুরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে 2 প্রতারককে, যারা দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং কোম্পানির কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছিল। গ্রাহকের 45 লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে তারা। অ্যাকাউন্ট হোল্ডার যদি ওটিপিটা হ্যাকারকে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কন্ট্রোলটা হ্যাকারের কাছেও চলে যায়। তখন ওই অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেটা তারা অন্য কোনো অ্যাকাউন্টে, হ্যাকাররা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওর অ্যাকাউন্টে জিরো করে ফেলে। কর্মকর্তা সেজে কোনো গ্রাহককে ফোন দিয়ে গুণ ভাগের কথা বললেই বুঝতে হবে প্রতারক। বিষয়টিকে এড়িয়ে যাওয়ার পরামর্শ পুলিশের। শনাক্ত করে ওদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এখন আর ধান কাটা ও মাড়াইয়ে লাগছে না শ্রমিক। খরা বন্যায় নষ্ট হবে না পাকা ধান। খুব কম সময়ে ধান কেটে মাড়াইয়ের পর হয়ে যাবে বস্তাবন্দি। কৃষির আধুনিকায়নে অংশ হিসেবে এসবই করা হচ্ছে সরকারের কৃষি যান্ত্রিকরণের প্রকল্পের আওতায়। খরচও কমেছে অর্ধেক। উন্নত যন্ত্রের জন্য অঞ্চলভেদে 70% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে সরকার। খলিল রহমানের ছবিতে সানভীর রুপলের রিপোর্ট। কাস্তে দিয়ে কাটা হচ্ছে ধান, এরপর মাড়াই। পাল্টে যেতে শুরু করেছে চিরায়িত এই দৃশ্য। শ্রমিক সংকট আর আকস্মিক দুর্যোগে প্রতি বছরই ফসল তুলতে বেগ পেতে হয় কৃষককে। স্বাভাবিক সময়েও 10 থেকে 30% ফসলের অপচয় হয়। সবকিছু বিবেচনায় কৃষিখাতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে 2009 থেকে 5 বছর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় 2020 থেকে 2024 মেয়াদে 3020 কোটি টাকা খরচ করতে চায় সরকার। সারা দেশে 52,000 কৃষি যন্ত্র পৌঁছে দেয়া হবে। এসব যন্ত্র কিনতে অঞ্চলভেদে 50 থেকে 70% প্রণোদনা দিচ্ছে সরকার। বাকি টাকা দিতে হবে কৃষককে। 30% আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার খরচা করতে হয়েছে। কৃষি ব্যাংক থেকে যদি সহজ শর্তে কোনো ঋণ পেতাম তাহলে আমার জন্য খুবই উপকৃত হইতো। শ্রমিকদের ধান কাটলে দেখেন 3,500-3,000 টাকা লাগে, আর আমি এমনি 1600-1700 বিতে কাটতে পারতেছি। আমার সময় কম লাগতেছে। যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, স্থানীয় কৃষি অফিসের অনুমোদনের পর কৃষককে সর্বোচ্চ সুবিধা দিয়ে যন্ত্র সরবরাহ প্রশিক্ষণ দেন তারা। সরকারের দিক থেকে এটাও পরিষ্কার করা হয়নি আসলে ওই টাকাটা কারা সংস্থান করবে। যদি কোম্পানিগুলি সংস্থান করে তাহলেও সরকারের একটা নীতিমালা এখানে থাকা উচিত যে কোম্পানি কিভাবে এই কিস্তির সিস্টেমটা কৃষককে দেবে। কৃষিমন্ত্রী জানান, কৃষির আধুনিকায়নের সরকারের এই প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে। কৃষি কর্মকাণ্ডে অনেকটা আপনার যান্ত্রিকরণ হবে এবং সরকার এখানে সাবসিডি বা ইনভেস্ট করছে যাতে করে দ্রুত আমরা যান্ত্রিকরণে যেতে পারি। আমাদের যদি বাজেট থাকে 10টা দেওয়া, মানুষ 15-20টা চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পে পুরো সুফল পেতে হলে কৃষি ঋণের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন বিবেচনায় অঞ্চলভেদে যন্ত্র সরবরাহের অনুমোদন দিতে হবে। চার্টারটা যদি ফিক্সেশন এবং সবার জন্য অ্যাকসেপ্টেবল না করে তাহলে অন্যান্য আরও 5-10 বছর আগে যেভাবে এই প্রোগ্রামগুলি মাঝখানে বন্ধ হয়ে যেত, এটা ওরকম হওয়ার সম্ভাবনা আছে। যন্ত্র দিয়ে কাটা হচ্ছে ধান, লাগছে না শ্রমিক। কৃষির আধুনিকায়নে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে খরচও কমছে অর্ধেকের মতো। কিন্তু যারা এই প্রযুক্তি ব্যবহার করছেন তারা বলছেন যে সরকার যেভাবে ভর্তুকি দিচ্ছে তার পাশাপাশি যদি কৃষি ঋণের ব্যবস্থা করা যেত তাহলে আধুনিক কৃষিতে সুফল পেত বাংলাদেশ। সানভীর রুপল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময় সংবাদের শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শরীয়তপুরের নতুন ঘাটের কাজ শেষ পর্যায়ে। কাল থেকে মাঝিরকান্দি শিমুলিয়া রুটে ফেরি চলাচলের আশা। এবং চট্টগ্রামে টিকা নিতে SMS এর অপেক্ষায় 80,000-এর বেশি মানুষ। সাময়িক বন্ধ নিবন্ধন, বুধবারও হিমশিম অবস্থা। উপচে পড়া ভিড়ে কেন্দ্রগুলো সংক্রমণের হটস্পট। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।